আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সবাই বাড়িতেই আছো এবং সবাই নিরাপদে আছো। কোভিড-19 এর এই সংক্রমণের সময় সংসদ টেলিভিশনে নিয়মিত তোমাদের ক্লাস কার্যক্রম চলছে। অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী নিজ নিজ বিষয়ের উপর সেখানে প্রতিদিন রুটিন মাফিক ক্লাস নিচ্ছেন। তোমরা সেই ক্লাসগুলো অবশ্যই দেখবে, সেই ক্লাসের বাড়ির কাজগুলো অবশ্যই করবে। পাশাপাশি মুজাফফরগঞ্জ আলী নওয়াব উচ্চ বিদ্যালয় ও কলেজের নামে একটি লাইভ পেজ খোলা হয়েছে। অত্র প্রতিষ্ঠানের সম্মানীয় অধ্যক্ষ জনাব মোহাম্মদ আব্দুল মান্নান মজুমদার স্যারের নির্দেশনায় অত্র প্রতিষ্ঠানের সম্মানীয় সকল শাখা শিক্ষক মণ্ডলী নিজ নিজ বিষয়ের উপর সেখানে প্রতিদিন রুটিন মাফিক ক্লাস দিচ্ছেন। তোমরা সেই ক্লাসগুলো অবশ্যই দেখবে এবং সেই ক্লাসের বাইরের কাজগুলো অবশ্যই করবে। এই ধারাবাহিকতা আমি মোহাম্মদ শরীফ হোসেন, সহকারী শিক্ষক, মুজাফফরগঞ্জ আলী নওয়াব উচ্চ বিদ্যালয় কলেজ। আমি আজকে তোমাদের সামনে দশম শ্রেণীর বাংলা প্রথম পত্রের একটি প্রবন্ধ আলোচনা করব। আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটি প্রবন্ধ, সাহিত্যের রূপ ও রীতি। তাহলে চলো আমরা সবাই সাহিত্যের রূপ ও রীতি আলোচনা করি এবং সবাই সাহিত্যের রূপ রীতি বের করি। দেখো, স্ক্রিনে দেখা যাচ্ছে সাহিত্যের রূপ ও রীতি, লিখেছেন হায়াত মাহমুদ। হায়াত মাহমুদ নামটা আমাদের কাছে খুবই অপরিচিত একটা নাম। তো সাহিত্যের ক্ষেত্রে আমরা ওনাকে দেখি না, আসলে উনি একজন সাহিত্য গবেষক, যিনি সাহিত্যের বিভিন্ন শাখা নিয়ে গবেষণা করেন। আর এখানে হায়াত মাহমুদ এটা ওনার প্রকৃত নাম না, এখানে এটা হচ্ছে ওনার ছদ্মনাম। ওনার আসল নাম হচ্ছে মোহাম্মদ মনিরুজ্জামান, যেটা আমাদের বইয়ে দেয়া নাই, জাস্ট আমরা জানার জন্য জানলাম। আজকের যেই প্রবন্ধটা নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি, সাহিত্যের রূপ ও রীতি। আমরা অনেক সময় আমাদের এটা একটা বাংলা সাহিত্যে আমাদের এটা একটা বিশাল সম্পদ। এই প্রবন্ধটি এই প্রবন্ধটি আমাদেরকে শেখায় সাহিত্যের কি কি রূপ আছে, কি কি রীতি আছে। প্রথমে আমি তোমাকে একটু বলি, একটু বোঝাতে চাচ্ছি তোমাদের, সাহিত্যের রূপই বা কি আর রীতি বা কি, দুইটা কি জিনিস, দুইটা কি একই জিনিস নাকি দুইটা আলাদা জিনিস। সাহিত্যের রূপ, রূপ বলতে সাহিত্যের একটা নির্দিষ্ট পন্থাকে বোঝায়, যেমন উপন্যাস, নাটক, প্রবন্ধ, ছোট গল্প, এগুলো হচ্ছে সাহিত্যের এক একটা রূপ। আর রীতি বলতে বোঝায় বৈশিষ্ট্য, যে কি কি বৈশিষ্ট্য থাকলে এটা একটা নাটক হবে, কি কি বৈশিষ্ট্য থাকলে এটা একটা উপন্যাস হবে, কি কি বৈশিষ্ট্য থাকলে এটা একটা প্রবন্ধ হবে। তাহলে সাহিত্যের রূপ ও রীতি হচ্ছে সাহিত্যের বিভিন্ন রূপ এবং সেগুলার বৈশিষ্ট্য কি কারণে সেগুলা এক একটা রূপে পরিণত হয়, সেটাই হচ্ছে সাহিত্যের রূপ ও রীতি। খুবই আমাদের এটা অনেক আলোচনামূলক একটা প্রবন্ধ, অনেকগুলো আছে আমাদের সাহিত্যের। প্রধান যে পাঁচটা ভাগ, অর্থাৎ নাটক, কবিতা, উপন্যাস, ছোট গল্প, প্রবন্ধ, এই পাঁচটাকে সম্পূর্ণরূপে ব্যাখ্যা করা হয়েছে। তো একটা ভিডিওর মধ্যে এই পুরোটা পড়া কখনোই সম্ভব নয়। আমি আজকে দুইটা টপিকস নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে কবিতা এবং নাটক। সেটা শুরু করার আগে আমরা হায়াত মাহমুদের লেখক পরিচিতিটা দেখব। হায়াত মাহমুদের জন্মটাই আমাদের বেশি দরকার। তিনি এখনো বেঁচে আছেন, মারা যাননি। হায়াত মাহমুদ 2রা জুলাই 1939 সালে পশ্চিমবঙ্গের হুগলি জেলার মৌরা গ্রামে জন্মগ্রহণ করেন। তারপরে তুমি তাদের যে বিখ্যাত তার যে বই আছে, কাব্যগ্রন্থ প্রেম অপ্রেম নিয়ে বেঁচে আছি, এই কাব্যগ্রন্থটা এই যে এখানে দেখো, স্যার মার্ক করে দেখাচ্ছি, প্রেম অপ্রেম নিয়ে বেঁচে আছে এই কাব্যগ্রন্থটা। আর একটা জীবনী গ্রন্থ আছে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে, রবীন্দ্রনাথের কিশোর জীবনী, এটার একটা জীবনী গ্রন্থ আছে। এই দুইটা বই তার সবচেয়ে বেশি উল্লেখযোগ্য, আমাদের এমসিকিউতে আসে। তোমরা লেখক পরিচিতিটা পড়ে নিবে, এখানে সবকিছুই মনে রাখার চেষ্টা করবে এমসিকিউর জন্য। তো আমি আসলে এখন সরাসরি প্রবন্ধের ভিতরে ঢুকে যাচ্ছি। এখানে প্রাবন্ধিক হায়াত মাহমুদ তিনি সাহিত্যের বিভিন্ন শাখা নিয়ে এবং তাদের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করেছেন। আমি আবারও বলছি, তিনি বিভিন্ন শাখা, তার মধ্যে মূলত 5টা শাখা। তার মধ্যে প্রথমটাই হচ্ছে কবিতা। প্রথম শাখাটার নাম কি? কবিতা। কবিতা বলতে আমরা মনে করো আসলে কি বুঝি? কবিতা বলতে ছন্দবদ্ধ, যেখানে ছন্দ আছে, ছন্দবদ্ধ ভাষায় যা লেখা হয় সেটাই কবিতা। মনে করো গল্প বললে তো অনেকেই বলতে পারি, মনে করো আমি একটা বললাম যে আমি একটা বাসায় গেলাম, সেখানে খেলাম, তারপরে ঘুমালাম,
এটাকে যদি কবিতায় আমরা বলি যে আমি একটা বাসায় যাই, তারপরে খাই, তারপরে ঘুমাই, এরকম ছন্দবদ্ধ ভাষা যখন বলবো সেটা হয়ে যাবে কবিতা, অর্থাৎ যেখানে ছন্দ থাকবে। কবিতার প্রকারভেদ, কবিতা হচ্ছে দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। কি কি? একটা হচ্ছে মহাকবিতা বা মহাকাব্য, আরেকটা হচ্ছে গীতি কবিতা বা গীতিকাব্য। আমি আবার বলছি, একটা হচ্ছে মহাকবিতা বা মহাকাব্য, আরেকটা হচ্ছে গীতি কবিতা বা গীতিকাব্য। প্রথমেই আমি আলোচনা করব মহাকাব্য নিয়ে বা মহাকবিতা নিয়ে। মহাকবিতা মূলত একটা দীর্ঘ বড় ধরনের কবিতা, যে কবিতাটা লেখা হয় কোনো কাহিনীকে কেন্দ্র করে। অর্থাৎ যে কোনো কাহিনী, আমরা জানি কাহিনীকে কেন্দ্র করে উপন্যাস লেখা হয়, কিন্তু মহাকাব্য আর উপন্যাসের পার্থক্য হচ্ছে মহাকাব্যটা ছন্দে কবিতার আকারে লেখা হয়, আর উপন্যাস তেমনি ছন্দ ছাড়া লেখা হয়। তো মহাকাব্য সেটাই যেটা কি একটা কোনো কাহিনীকে, কাহিনী কোনো একটা ঘটনার বিশদ একটা বিস্তারিত বর্ণনা দেয়া হয়, কিন্তু সেটা কি ভাষায়? ছন্দে, কবিতার ভাষায়। সেটা হচ্ছে মহাকবিতা বা মহাকাব্য। বাংলা সাহিত্যে মানে সার্থক মহাকাব্য হচ্ছে মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদ বধ কাব্য। তোমরা অষ্টম শ্রেণীতে এটা দেখেছো যে মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদ বধ কাব্য হচ্ছে বাংলা সাহিত্যের প্রথম সার্থক মহাকাব্য। এছাড়া আরো দুটো মহাকাব্য ছিল প্রাচীনের সময়, সেটা হচ্ছে রামায়ণ আর একটা হচ্ছে মহাভারত। রামায়ণ এটা কি খুবই সোজা একটা মানে কাহিনী। সেখানে হচ্ছে যুবরাজ রামচন্দ্র তার বাবার আদেশে তার স্ত্রী সীতাকে নিয়ে এবং ছোট ভাই লক্ষণকে নিয়ে বনবাসে যায়। সেখানে রাক্ষসদের যে রাজা ছিল রাবণ, সে তার স্ত্রী সীতাকে হরণ করে নিয়ে যায় তার বাগান বাড়িতে, সেখানে বন্দি করে রাখে। সীতাকে উদ্ধারের জন্য রাক্ষস রাজা রাবণ এবং রামের মধ্যে যে যুদ্ধটা হয় সেটাই হচ্ছে রামায়ণ কাহিনী। আর মহাভারত, আসলে মহাভারত নিয়ে যদি আমি বলি শেষ হবে না, এত বিশাল একটা কাহিনী, যেখানে স্বয়ং ভগবান বিষ্ণু তিনিও অবতার ছিলেন, তিনিও এসেছিলেন, তিনিও সেখানে জড়িত আছেন। মহাভারত সম্পর্কে শুধু এতটুকুই বলবো যে বলা হয়ে থাকে যা নেই ভারতে তা নেই ভারতে। অর্থাৎ প্রথম ভারতটা হচ্ছে মহাভারত। মহাভারতে যা নাই, যা কোনো এমন কিছু নাই যা তা নেই ভারত, অর্থাৎ ভারতবর্ষে যা নাই মহাভারতেও তা নাই। মহাভারত ভিতরে সবকিছু আছে। তোমাকে যদি ভারতবর্ষ জানতে হয় তোমাকে মহাভারতটা পড়তে হবে, মহাভারত জানতে হবে। অর্থাৎ ভারতে যা আছে সব ওই মহাভারতের ভিতরে আছে। যদি কিছু না থেকে থাকে মনে করবা সেটা ভারতেও ছিল না। এই গেল মহাকবিতা বা মহাকাব্য নিয়ে। এবার আসো গীতি কবিতা বা গীতিকাব্য নিয়ে। গীতি কবিতা কি? গীতি কবিতা হচ্ছে কবির মনের ভাব যদি ছন্দবদ্ধ ভাষায় প্রকাশ করা হয় তাহলে সেটাকে গীতি কবিতা বা গীতিকাব্য বলে। আমি আবারও বলছি, আমি কোনো কাহিনী বলবো না, আমি ছন্দবদ্ধ ভাষা, আমি তোমার কাছে কি বলতে চাচ্ছি, আমি যদি আমার মনের ভাবটা প্রকাশ করি, অর্থাৎ কবি যদি কবির মনের ভাবটা প্রকাশ করে ছন্দবদ্ধ ভাষায়, তাহলে সেটাকে বলা হয় গীতি কবিতা বা গীতিকাব্য। আমাদের বইয়ে যে 15টা কবিতা আছে সবগুলোই কিন্তু গীতি কবিতা বা গীতিকাব্য। কারণ কেন? এখানে কোনো কাহিনী নিয়ে কোনো দীর্ঘ আকার কোনো কবিতা লেখা হয়নি। তোমরা বলতে পারো যে স্যার পল্লী জননী তো একটু দীর্ঘ, এটা তো কাহিনী আছে না, এটা কিন্তু কাহিনী নাই। এটা জাস্ট আমাদের ওই একটা গ্রামীণ মায়েদের যে একটা সংখ্যা অসুস্থ হলে ছেলেদের, সেটা নিয়ে একটা কবি সেই ভাবটা তার মনের সেই ভাবটা প্রকাশ করেছে। এখানে কোনো নির্দিষ্ট কোনো কাহিনী নেই, কারণ কাহিনীর মধ্যে অনেক চরিত্র থাকবে, অনেক গল্প থাকবে, অনেক ধারাবাহিকতা থাকবে, সেগুলা নাই। তাই আমাদের এগুলো হচ্ছে গীতি কবিতা। তাহলে আমরা কি জানলাম কবিতায়? গীতি কবিতা কিন্তু অনেক ভাগের হয়ে থাকে, দেশপ্রেমমূলক, ভক্তিমূলক, স্বদেশপ্রীতিমূলক। আমরা মেন বই দেখবো যে গীতি কবিতা কিন্তু অনেক ভাগে বিভক্ত। তাহলে কবিতা সম্পর্কে কি জানলাম একটু রিপিট করি। কবিতা হচ্ছে ছন্দবদ্ধ ভাষায় যা লেখা হয় সেটাই হচ্ছে কবিতা। কবিতার দুইটা ভাগ, একটা মহাকবিতা বা মহাকাব্য, আর একটা হচ্ছে গীতি কবিতা বা গীতিকাব্য। মহাকবিতা বা মহাকাব্য হচ্ছে বড় আকারের কবিতা যেখানে কোনো কাহিনী থাকে এবং সেটা ছন্দবদ্ধ ভাষা, বা কোনো যুদ্ধের কাহিনী বলো, প্রেমের কাহিনী বলো, যে কোনো কাহিনী থাকে কিন্তু সেটা ছন্দবদ্ধ ভাষায়। আর গীতি কবিতা বা গীতিকাব্য হচ্ছে কবির মনের ভাব
যে ছন্দবদ্ধ ভাষায় সংক্ষিপ্ত আকারের যে কবিতাগুলো আছে সেটা হচ্ছে গীতি কবিতা। তাহলে আশা করি কবিতাটা তোমরা বুঝতে পেরেছো। এরপর আমরা যেটা বুঝবো সেটা হচ্ছে নাটক। সাহিত্যের সবচেয়ে প্রাচীনতম রূপটাই হচ্ছে নাটক। আমি আবার বলি, সাহিত্যের সবচেয়ে প্রাচীনতম শাখাটাই হচ্ছে নাটক। তো এই নাটক কিন্তু প্রাচীনকালে লেখা হতো না, অর্থাৎ এটা যে বইয়ে ছাপা হবে মানুষ পড়বে এটা কিন্তু তখন সেরকম ছিল না। এই নাটক সাহিত্যের সবচেয়ে জনপ্রিয় কেন জানো? কারণ সেই সময় নাটক মঞ্চায়ন করা হতো, মানুষ সেটা দেখতো। নাটক এজন্য দৃশ্যকাব্য এবং শ্রব্য কাব্য দুইটাই বলা হতো। নাটক সে সময় মঞ্চে উপস্থাপন করত, মানুষ সরাসরি দেখতো, শুনতো, যার কারণে এই জিনিসটা সহজে মানুষরা আয়ত্ত করে নিতে পারতো। যে কোনো জিনিস তুমি যদি দেখো এবং শুনো তাহলে তুমি সেটাকে সহজে আয়ত্ত করে নিতে পারবা। তাই নাটক ছিল সবচেয়ে জনপ্রিয় সাহিত্যের শাখার মধ্যে। এবার আসি নাটকের প্রকারভেদ। নাটক তিন প্রকার। প্রথমটা হচ্ছে ট্র্যাজেডি বা দুঃখ নাটক, দ্বিতীয়টা হচ্ছে কমেডি বা মিলনায়ত্মক নাটক। কমেডি বলতে হাসি তামাশা মনে করো না, কমেডি মানে মিলন। 3 নম্বরটা হচ্ছে প্রহসন। এই তিনটা শাখা, এই তিনটা ভাগ, এই তিনটা ভাগে সাধারণত নাটক লেখা হয়। প্রথমটা একটু বলি ট্র্যাজেডি। যে কোনো নাটকে মনে করো যদি শেষের দিক দিয়ে আমরা দেখি যে একটা দুঃখের ভাব থেকে যায়, নায়ক নায়িকার মিলন হচ্ছে না বা কেউ মারা গেছে, যার কারণে নাটকের শেষ ইন্ডিংটা পড়ে আমাদের ভিতরে একটা করুণ রস সৃষ্টি হবে, চোখে পানি আসবে, মনটা ভরাক্রান্ত হয়ে যাবে, সেই ধরনের নাটকগুলোকে বলা হয় ট্র্যাজেডি নাটক। কমেডি নাটক কোনগুলো? কমেডি নাটক কিন্তু হাসির নাটক না, আমি আবারও বলছি কমেডি হাসি না। কমেডি নাটক হচ্ছে যে নাটকগুলো শুরু হলো নানা কাহিনী নানা সমস্যার সৃষ্টি হলো কিন্তু শেষের দিক দিয়ে দেখা গেল কি সেই সমস্যার সমাধান হয়ে গেল, মিলন হয়ে গেল। অর্থাৎ আমরা ছায়াছবিতে, বিভিন্ন ছায়াছবির মধ্যে যে দেখি প্রথমে নায়ক নায়িকার বাবা মা রাজি থাকে না, শেষে সবাই রাজি থাকে, সবাই মিল হয়ে যায়, বা একটা কাজ প্রথমে করতে পারে না, শেষে সে বড় লোক হয়, সেই কাজটা সক্ষম করে। অর্থাৎ মিলনায়তক, শেষে যখন একটা হাসি খুশির একটা মিল থাকবে সেটা হচ্ছে কমেডি নাটক। আর আসো প্রহসন। প্রহসন নাটকটা কি? প্রহসনটা হচ্ছে সমাজের ভুল ত্রুটিগুলো ব্যঙ্গ করে হাসি তামাশার মাধ্যমে পাঠকদের সামনে তুলে ধরা, সেটাকেই প্রহসন বলে। সমাজের ভুল ত্রুটিগুলোকে ব্যঙ্গ করে হাসি তামাশার মাধ্যমে মানুষের সামনে তুলে ধরা এবং সেটা সমাধানের উপায় বের করার জন্য যে নাটকগুলো লেখা হয় সেগুলাকে বলা হয় প্রহসন। যেমন মনে করো বুড়ো শালিকের ঘাড়ে ঘা। আগে হিন্দু মেয়েদের যখন তারা 11 বছর পার হয়ে যেত সেই মেয়েগুলাকে আই বুড়ো বলা হতো, তাদেরকে বিয়ে দেওয়া হতো 70-75 বছরের বৃদ্ধ লোকদের সাথে। তো এই ধরনের বিভিন্ন সমস্যা সমাজে ছিল। তো এই ধরনের সমস্যাগুলো যে এটা যে কতটা ভয়ানক সমস্যা সেগুলো হাসি তামাশার মাধ্যমে যে যখন লেখকরা মানুষের সামনে তুলে ধরতো, ব্যঙ্গ করতো সেগুলাকে নিয়ে এবং সেটা সমাধান করার কথা বলতো, সেই নাটকগুলো হচ্ছে প্রহসন। প্রত্যেকটা নাটককে সব সময় 5টা ভাগে বিভক্ত থাকে প্রত্যেকটা নাটক, সেটা হোক ট্র্যাজেডি, হোক কমেডি, হোক প্রহসন। কি ভাগে? প্রথম ভাগটা হচ্ছে প্রারম্ভ, মানে শুরু। যে কোনো নাটক প্রথমেই শুরু হয়, কোনো একটা নির্দিষ্ট জায়গা থেকে এটা শুরু হয়। এরপর হচ্ছে প্রবাহ। প্রবাহ হচ্ছে কি অগ্রগতি, যে একটু সামনে যায়, ঘটনাটার একটু সামনে যায়। 3 নম্বর হচ্ছে উৎকর্ষ, বা ইংলিশে বললে ক্লাইম্যাক্স। উৎকর্ষ বা ক্লাইম্যাক্স বা মানে কি? উৎকর্ষ বা ক্লাইম্যাক্স এখনকার ভাষায় বলতে গেলে টুইস্ট, যে হঠাৎ করে একটা পাল্টা মোড় নিয়ে নেয়, এরকম ছিল এরকম হয়ে যায়, মানে হঠাৎ করে একটা নতুনত্ব চলে আসে কাহিনীর মধ্যে, একটা নতুনত্ব, একটা ভিন্ন মাত্রা আসে, এটাকে বলা হয় উৎকর্ষ। তারপরটা হচ্ছে গ্রন্থিমোচন। গ্রন্থিমোচন হচ্ছে যে শেষের দিকে যাওয়া, যে যে কোনো একটা পর্যায়ে এখন যাবে, ভালো হবে, কমেডি হবে না দুঃখ হবে নাকি প্রহসন হবে, মানে শেষের দিকে যায়। লাস্টেরটা হচ্ছে তোমার উপসংহার, যে লাস্টে যে কোনো একটা, ওই যে কাহিনীটা যখন যায় গ্রন্থিমোচনের দিকে যায়, গ্রন্থিমোচন অনুসারে যে কোনো একটা দিকে চলে যায়, হয় সেটা মিল হয় তাহলে তখন সেটা কমেডি নাটক হয়ে যায়, বা মারা যায় বা দুঃখ থাকে সেটা তখন ট্র্যাজেডি হয়ে যায়, এরকম আর কি। তো এই ছিল আর কি, আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি কবিতা এবং নাটককে নিয়ে।
আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপর আমি বইয়ের ভাষায় তোমাদেরকে আবার বোঝানোর চেষ্টা করছি। ইনশাল্লাহ যদি কিছু বাকি থেকে থাকে বই থেকে বুঝতে পারবা। চলো আমরা বই থেকে পড়ি। সাহিত্য বিশাল পরিধির একটি বিষয়। আমরা সামগ্রিকভাবে সাহিত্য বলি বটে, কিন্তু বিচারের সময় গদ্য, পদ্য কিংবা গল্প, উপন্যাস, কবিতা, নাটক ইত্যাদি স্বতন্ত্রভাবে মানে আলাদাভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করে হৃদয়ঙ্গম করি। সার্বিকভাবে সাহিত্যের রূপ বলতে আমরা সাহিত্যের বিভিন্ন শাখা বুঝে থাকি, রূপ যেটা বলছি। আর রীতি কোনটা? রীতি হচ্ছে বৈশিষ্ট্য, কি কারণে এটা একটা কবিতা, কি কারণে এটা একটা নাটক, এটা আর কি রীতি। তো সাহিত্যের রূপ কি কি? যেমন কবিতা, মহাকাব্য, নাটক, কাব্যনাট্য, ছোট গল্প, উপন্যাস, রম্য রচনা ইত্যাদি। আর রীতি হলো ওই শাখাগুলো কিভাবে নির্মিত হয়েছে, অর্থাৎ কি কি বৈশিষ্ট্য থাকলে ওটা একটা নাটক হবে, ওটা একটা কবিতা হবে, এটাই হচ্ছে রীতি। সে বিষয়ে পর্যবেক্ষণ ও আলোচনা। তাহলে প্রথমে আসো কবিতা। কবিতা কি? কবিতা হইতে হলে কি কি বৈশিষ্ট্য লাগবে সেটা আমরা জানবো। ছন্দবদ্ধ ভাষা অর্থাৎ পদ্যে যা লিখিত হয় তাকে আমরা কবিতা বলে থাকি। কবিতার প্রধান দুটি রূপভেদ হলো, অর্থাৎ দুটা প্রকারভেদ হচ্ছে মহাকাব্য বা মহাকবিতা, আর এটা হচ্ছে গীতিকাব্য বা গীতি কবিতা। বাংলা ভাষায় মহাকাব্যের চূড়ান্ত সফল রূপ প্রকাশ করেছেন মাইকেল মধুসূদন দত্ত তার মেঘনাদ বধ কাব্যে। মহাকাব্য রচিত হয় যুদ্ধ বিগ্রহের কোনো কাহিনী অবলম্বন করে। আমি আগেও বলছি এখনো বলছি যে মহাকাব্যটা কিন্তু একটা বড়, সাধারণত কোনো ঘটনা, কোনো যুদ্ধের ঘটনা নিয়েই সাধারণত এটা লেখা হয়, কিন্তু যুদ্ধের ঘটনা তুমি মুখে যেভাবে বর্ণনা এভাবে বর্ণনা দিতে পারো না, কবিতার ভাষায় তোমাকে বর্ণনা করতে হবে। ভারতবর্ষ উপমহাদেশের সর্বপ্রাচীন দুটি কাহিনী বা দুটা মহাকাব্যর একটা হলো রামায়ণ, অন্য একটি হচ্ছে মহাভারত। মহাভারত সম্পর্কে বলা হয়ে থাকে যা নেই ভারতে তা নেই ভারতে, অর্থাৎ যা নেই ভারতে তা নেই ভারতে। প্রথম ভারতটা হচ্ছে দেশ, পরের ভারতটা হচ্ছে মহাভারত। যে মহাভারত, ভারতে যা নেই মহাভারতেও তা নেই। মহাভারত যে ইয়াটা আছে মহাকাব্য, সে মহাভারত মহাকাব্য সেটা নেই। এর অর্থ মহাভারত গ্রন্থে যা নেই তা ভারতবর্ষেও নেই, অর্থাৎ ভারতবর্ষে ঘটেনি বা ঘটতে পারে না। মহাভারত আয়তনে বিশাল, রামায়ণ তার তুলনায় ক্ষুদ্র। রামায়ণের কাহিনীটা হচ্ছে পত্নী সীতাকে নিয়ে যুবরাজ রামচন্দ্রের বনবাস, তাদের অনুগামী হয় কনিষ্ঠ ভ্রাতা লক্ষ্মণ। বনবাসে থাকার সময় লঙ্কা দ্বীপের রাজা রাবণ তার বোন শূর্পণখার সম্মান রক্ষার জন্য, এখানে একটু বলে রাখি রাবণ একজন রাক্ষস ছিল, তার বোন শূর্পণখার সম্মান রক্ষা বলতে আসলে কি বোঝানো হচ্ছে। যখন রাম, লক্ষ্মণ এবং সীতা বনে বাস করতে যাচ্ছিল, তো আমরা জানি রাক্ষসরা বনেই বেশি থাকে, তো এই রাক্ষস রাজা রাবণের বোন শূর্পণখা সে যখন পঞ্চবটী বনে গেল, সেখানে গিয়ে রাম এবং লক্ষ্মণের রূপ দেখে সে মুগ্ধ হয়ে গেল। মুগ্ধ হয়ে গিয়ে সে রামকে বিয়ের প্রস্তাব দিল। তো রাম বলল আমি তো বিবাহিত, আমার স্ত্রী সীতা আছে, আমি তোমাকে বিয়ে করতে পারবো না। তখন সে লক্ষ্মণের কাছে গেল, লক্ষ্মণকে বিয়ের প্রস্তাব দিল। লক্ষ্মণ এটাকে খুবই উগ্রভাবে নিল যে সে একটা রাক্ষস, আমি একটা মানুষ, এটা কিভাবে হয়। সে কি করলো, তাকে সরে যেতে বললো, সে যাচ্ছিল না। তখন সে তার তীর দিয়ে শূর্পণখার নাক কেটে দেয়। তো এটাকে আর কি শূর্পণখার সম্মান নষ্ট করছে। শূর্পণখা গিয়ে তার ভাই রাবণকে বিচার দেয় এবং বলে যে আমি বনের মধ্যে এরকম গিয়েছিলাম, সেখানে এরকম দুজন মানুষ আমাকে এরকম আমার সম্মান নষ্ট করছে, আমার নাক কেটে দিচ্ছে, আর তাছাড়া সেখানে আমি একটা সুন্দরী রমণী সীতাকেও দেখে আসছি। তো এই সীতাকে পরে গিয়ে রাবণ কি করে, হরণ করে নিয়ে আসে। অর্থাৎ সে ছদ্মবেশ নিয়ে সীতাকে সেখান থেকে উঠিয়ে আনে, রথে চড়িয়ে আকাশপথে উড়িয়ে নিয়ে গিয়ে লঙ্কায় তার বাগান বাড়িতে বন্দি করে রাখে। সীতাকে উদ্ধারের জন্য রাম ও রাবণের মধ্যে যে যুদ্ধ হয় সেটি রামায়ণ কথা। অর্থাৎ এক কথা হলো মহাকাব্য হলো অতিশয় দীর্ঘ কাহিনী কবিতা। মহাকাব্যের মূল লক্ষ্য কিন্তু গল্প বলা, তবে সেটা গদ্যে না লিখে পদ্যে লিখতে হয়, কারণ গদ্যে লিখে গল্প বললে সেটা হয়ে যাবে উপন্যাস। আর পদ্যে ছন্দবদ্ধ ভাষায় যদি গল্প বলে তখন হবে সেটা মহাকাব্য। এর বাইরে আছে সংক্ষিপ্ত আকারের কবিতা যা গীতি কবিতা হিসেবে পরিচিত। গীতি কবিতা কি? কবির মনের যে ভাব, ছোট কবিতা যেখানে কবিতার মনের কোন একটা বিষয়, তার মনের একটা আক্ষেপ, সুখ দুঃখ আনন্দ যাই থাক,
সেটা মানুষের সাথে শেয়ার করে ছন্দবদ্ধ ভাষায়, সেটাকে বলে গীতিকাব্য বা গীতি কবিতা। ঔপন্যাসিক বঙ্কিমচন্দ্র কিছু গান ও কবিতা রচনা করলেও তার প্রধান সৃষ্টিকর্ম নয়। তিনি বলেছিলেন, বক্তার ভাবোচ্ছ্বাসের, মানে বক্তা যিনি বলবেন অর্থাৎ সেই কবির তার ভাবোচ্ছ্বাস, তার মনের ভাব পরিস্ফুটন মাত্র, মানে প্রকাশ পাওয়া, যখন বক্তার মনের ভাব প্রকাশ পাওয়া যাহার উদ্দেশ্য, সেই কাব্যই হচ্ছে গীতিকাব্য বা গীতি কবিতা। এই মন্তব্য সর্বাংশে সত্য। গীতি কবিতা কবির অনুভূতি প্রকাশ হওয়ায় সাধারণত দীর্ঘকার হয় না, কিন্তু ক্ষেত্র বিশেষে যদিও দীর্ঘ হয় তাতে অসুবিধে নেই, যদি কবির মনের পূর্ণ অভিব্যক্তি সেখানে প্রকাশিত হয়ে থাকে। বাংলা সাহিত্যে গীতি কবিতার আদি নিদর্শন অর্থাৎ বৈষ্ণব কবিতা বলি, ভগবান বিষ্ণুকে নিয়ে লেখা যে কবিতাগুলো, সেগুলো হচ্ছে বাংলা সাহিত্যের গীতি কবিতার আদি নিদর্শন। যদি গীতি কবিতাকে শ্রেণী বিভাজনের অন্তর্গত করতেই হয়, তাহলে এরকম শ্রেণীবিভাগ করা যুক্তিযুক্ত বলে মনে হয়। ভক্তিমূলক, যেমন রবীন্দ্রনাথ, অতুল প্রসাদ, রামপ্রসাদ, রজনীকান্ত, তারা কিন্তু ভক্তিমূলক অনেক কবিতা লিখেছেন। স্বদেশ প্রীতিমূলক, দেশপ্রেমমূলক, প্রেমমূলক, প্রকৃতি বিষয়ক, চিন্তামূলক বা দর্শনাশ্রয়ী কবিতা, শোক গাথা বা শোক আশ্রয় করে লিখিত কবিতাও এর সমপর্যায়ভুক্ত। এগুলো হচ্ছে গীতি কবিতার বিভিন্ন প্রকারভেদ। বাংলা কবিতায় বিশেষ দুটি ধারার জনক কাজী নজরুল ইসলাম ও জসিমউদ্দিন। একজন হচ্ছেন কাজী নজরুল ইসলাম, প্রথমজন হচ্ছেন আমাদের বিদ্রোহী কবি অর্থাৎ বিদ্রোহী কবিতার জনক, আরেকজন হচ্ছে পল্লী কবি, যিনি পল্লী কবিতার জনক। নজরুলের কবিতায় যে উদ্দীপ্ত কণ্ঠস্বর ও দীপ্ত ভাবের দেখা মেলে তা পূর্বে বাংলা কাব্যে ছিল না। জসিমউদ্দিনের নকশি কাঁথার মাঠ ও সুজন বাদিয়ার ঘাট জাতীয় কোনো কাব্য, মানে গ্রাম সম্পর্কে এত বিস্তারিত ভাবে লেখা, নকশি কাঁথার মাঠ, সুজন বাদিয়ার ঘাট, এই জাতীয় কোনো কাব্য পূর্বে, এরকম পল্লী কাব্য কেউ পূর্বে রচনা করেনি, এবং এই ক্ষেত্রে তার অনুসারীও কেউ নেই, মানে সমসাময়িক তার মতো করে লিখছো এমনও কেউ নাই। তা আশা করি তোমরা কবিতাটি বুঝেছো। এবার আমরা নাটকে যাব। বিশ্ব সাহিত্যে নাটক সর্বাপেক্ষা প্রাচীন, তবে মনে রাখা দরকার নাটক সেকালে পুস্তক আকারে মুদ্রিত হয়ে, তখন তো ছাপাখানা ছিল না, ঘরে ঘরে পঠিত হতো না, নাটক অভিনীত হতো, অর্থাৎ সেই সময় নাটক প্রাচীনকালে বই হয়ে ছাপা হতো না, সে সময় নাটক মঞ্চে উপস্থাপন করা হতো। নাটকের লক্ষ্য পাঠক নয়, নাটকের লক্ষ্য সর্বকালেই দর্শক সমাজ। তার কারণ সাহিত্যের সকল শাখার ভিতরে নাটকই একমাত্র যা সরাসরি সমাজকে ও পাঠক বস্তুকে প্রভাবিত করতে চায় এবং সক্ষম হয়। অর্থাৎ সরাসরি নাটক যারা পড়বে তারা যদি দেখে এবং সেটা তারপরে পড়েও, তাহলে এটা সরাসরি তারা পাঠক গোষ্ঠী এবং সমাজ প্রভাবিত হবে। সংস্কৃত আলংকারিক বৃন্দ নাট্য সাহিত্যকে কাব্য সাহিত্যের মধ্যে গণ্য করেছেন। প্রাচীনকালে সেরকমই প্রথা ছিল, যেমন শেক্সপিয়রও তার সকল নাটক কবিতায় রচনা করেছেন। সংস্কৃত আলংকারিকদের মতে কাব্য দুই ধরনের, দৃশ্যকাব্য, শ্রব্য কাব্য। যেই কবিতা, মনে করো যে নাটকগুলো পড়ে দেখা যায় এটা দৃশ্য, যেটা শোনা যায় এটা শ্রব্য। নাটক প্রধানত দৃশ্যকাব্য, মানে নাটকটা সবাই রচনা করে যাতে মঞ্চে দেখে মানুষ, এই জন্য দৃশ্যকাব্য হিসেবে। সেহেতু নাটকের অভিনয় মানুষজনকে দর্শন করানো সম্ভবপর না হলে নাট্য রচনার মূল উদ্দেশ্যই ব্যর্থ হয়। নাটক সচরাচর 5 অঙ্কে বিভক্ত থাকে। প্রথমটা হচ্ছে প্রারম্ভ, মানে নাটকটা শুরু হয় যে কোনো একটা কাহিনী নিয়ে। দ্বিতীয়ত হচ্ছে প্রবাহ, মানে কাহিনীর অগ্রগতি, কাহিনীটা একটু সামনে আগায়। 3 নম্বর হচ্ছে উৎকর্ষ বা ক্লাইম্যাক্স, অর্থাৎ হঠাৎ একটা নাটকটা একটা মোড় নেয়, একটা নতুনত্ব আসে, একটা নতুন ঘটনার সৃষ্টি হয়। গ্রন্থি মোচন অর্থাৎ পরিণতির দিকে উত্তরণ, যে ওই মোড়টার কারণে এখন কোন দিকে যাবে নাটকটা, শুরুতে কি ছিল শেষে কি যাবে, সুখের হবে দুঃখের হবে, সেই দিকটা নির্ধারণ করে এবং শেষে যে কোনো একটা বেছে নেয় উপসংহার। কাহিনীর বিষয়বস্তু ও পরিণতির দিক থেকে বিচার করলে নাটককে প্রধানত ট্র্যাজেডি বা বিয়োগান্ত নাটক, কমেডি বা মিলনাত্মক নাটক, প্রহসন, এই 3টি বিভাগে বিভক্ত করা যায়। ট্র্যাজেডি কি আমি আগে বলেছি, যে নাটক শেষে লাস্টে মানুষের মনে দুঃখ সৃষ্টি হবে সেটা ট্র্যাজেডি, যেটা পড়ে মানুষের শেষে হাসি তামাশা না, মিলন, একটা মিল আসবে, মিল হয়ে একটা হ্যাপি এন্ডিং হবে, সেটা হচ্ছে কমেডি নাটক। আর প্রহসন হচ্ছে সমাজের ভুল ত্রুটি গুলো যেই নাটকে হাসি তামাশার মাধ্যমে ব্যঙ্গ করে বলা হয়, মানুষকে ব্যঙ্গ করা হয় এবং সেই সমস্যার সমাধানের
জন্য বলা হয় সেই নাটকগুলো হচ্ছে প্রহসন। এদের মধ্যে ট্র্যাজেডিকে সর্বশ্রেষ্ঠ গণ্য করা হয়। ট্র্যাজেডির ভিতরে দুইটি অংশ ক্রিয়াশীল থাকে, একটা হচ্ছে প্লট মানে নাটকের আখ্যান ভাগ শুরুর দিক, চরিত্র সৃষ্টি, সংলাপ, চিন্তা বা জীবন দর্শনের পরিস্ফুটন, মঞ্চায়ন, সমস্ত কিছু সমন্বয়ে সুরসঙ্গতি। গ্রিক দার্শনিক ও সাহিত্যবেত্তা অ্যারিস্টটল বলতে চেয়েছেন, রঙ্গমঞ্চে নায়ক বা নায়িকার জীবন কাহিনীর দৃশ্য পরম্পরা উপস্থাপনের মাধ্যমে যে নাটক দর্শকের হৃদয়ের ভয় ও করুণা প্রশমিত করে, তার মনে করুণ রসের আনন্দ সৃষ্টি করে, তাই হলো ট্র্যাজেডি। কমেডি বিষয়ে অ্যারিস্টটল বক্তব্য এরকম, মানব চরিত্রের যে কৌতুকপদ দিক কাউকে পীড়ন করে না, ব্যথা দেয় না, হাস্যরস সৃষ্টি করে, তাই কমেডির উপজীব্য। এই কৌতুকের জন্ম ইচ্ছার সঙ্গে বাস্তব অবস্থার, আকাঙ্ক্ষার সঙ্গে প্রাপ্তিযোগের, উদ্দেশ্যের সঙ্গে উপায়ের বা কথার কাজের অসঙ্গতির মধ্যে। কমেডি আমাদের মানব সুলভ ত্রুটি বিচ্যুতি ও নির্বুদ্ধিতার পরিণাম প্রদর্শন করে অশুভন দুর্বলতার হাত থেকে মুক্তি দিয়ে আমাদেরকে সুস্থ ও স্বাভাবিক করে তোলে। শ্রেণীবিন্যাসের বিবেচনায় নাটককে বহু শ্রেণীতে বিভক্ত করা যায়, যেমন ধ্রুপদী বা ক্লাসিক্যাল নাটক, রোমান্টিক নাটক, অথবা ধরা যাক কাব্যধর্মী নাটক, সামাজিক নাটক, চক্রান্তমূলক নাটক, ঐতিহাসিক নাটক, পৌরাণিক নাটক, প্রহসন। এসব ব্যতিরেকে মানে এসব ছাড়াও হতে পারে গীতনাট্য, নৃত্যনাট্য, চরিত নাটক, উপন্যাসের নাট্যরূপ, সাংকেতিক নাটক, সমস্যা প্রধান নাটক, একাঙ্কিকা ইত্যাদি। একাঙ্কিকা হচ্ছে যে কোনো একটা বিশাল কাহিনীর ছোট্ট একটা কাহিনী, মানে পুরো অনেক, যেমন আমাটির ভেপু, এটা একটা বিশাল উপন্যাস, সেখান থেকে একটা ছোট্ট কাহিনী নিয়ে আসে, মনে করো একটা গল্প করা হয়েছে, ঠিক সেরকম একটা অনেক বড় কাহিনীর সবগুলা না নিয়ে যে কোনো একটা অংশ নিয়ে যখন লেখা হয় সেটাকে একাঙ্কিকা নাটক বলে। ট্র্যাজেডি ও কমেডি মোটা দাগে দুইটি বিভাজন তো রয়েছে। বাংলা নাটকের ক্ষেত্রে প্রথম যুগান্তকারী প্রতিভা মাইকেল মধুসূদন দত্ত এবং দীনবন্ধু মিত্র। মাইকেলের লেখনীতে সর্বপ্রথম ট্র্যাজেডি, কমেডি ও প্রহসন বাংলা ভাষায় সৃষ্টি হয়। তারপর দীনবন্ধু আবির্ভূত হন সামাজিক নাটক নিয়ে। তার নীল দর্পণ নাটকের শ্রেষ্ঠ উদাহরণ। এটা নৈমিত্তিক আসে। এটা কে লিখিয়েছেন নীল দর্পণ নাটকটা? দীনবন্ধু মিত্র। পরবর্তী সময়ে গিরিশচন্দ্র ঘোষ, এখানে তার জন্ম মৃত্যু সাল দেওয়া আছে, একই সঙ্গে নাট্যকার ও অভিনেতা ছিলেন। তিনি নাটক লিখতেন এবং অভিনয় করতেন। তিনি পৌরাণিক নাটক জনা, বুদ্ধদেব, ঐতিহাসিক নাটক কালা পাহাড়, সামাজিক নাটক প্রফুল্ল ইত্যাদি রচনা করেছেন। এরপর দ্বিজেন্দ্রলাল রায়ের, এটা তার জন্ম মৃত্যু, ঐতিহাসিক নাটক চন্দ্রগুপ্ত, শাহজাহান বাঙালি দর্শকদের হৃদয় জয় করে নেয়। তার সমসাময়িকগণের মধ্যে অমৃতলাল বসু, ক্ষীরোদপ্রসাদ বিদ্যাবিনোদ উল্লেখযোগ্য। আর তারপরে আবির্ভাব কবি রবীন্দ্রনাথের, যিনি বাংলা নাটকের ও মোড় ঘুরিয়ে দেন নানা দিক দিয়ে থেকে। রবীন্দ্রনাথের যে নাটকগুলো, এই নাটকগুলো আরো সমৃদ্ধ। রক্তকবরী, ডাকঘর, অরূপরতন প্রতীকধর্মী নাটক হিসেবে বাংলা সাহিত্যে কালজয়ী হয়ে রয়েছে। এই ছিল আমাদের সাহিত্যের রূপরীতির দুইটা অংশ, নাটক এবং কবিতা। পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আমি তোমাদের বাকি যে তিনটা অংশ আছে, ছোট গল্প, প্রবন্ধ, উপন্যাস, সেগুলো নিয়ে আলোচনা করব। আজ এখান থেকে বিদায় নিচ্ছি। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এরপর যদি তোমরা না বুঝো তাহলে তোমরা অবশ্যই আমার মোবাইল নাম্বার 01833220131 এই নাম্বারে ফোন করবে। ইনশাআল্লাহ আমি চেষ্টা করব তোমাদেরকে বুঝিয়ে দিতে, অথবা তোমরা কমেন্ট সেকশন করেও জানাতে পারো। আজ এখান থেকেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।